পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে। কারণ আপনি জাতীয় সরকার করতে চান, এটা মুখে বলেন না অন্তরে বলেন, এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন, আপনার অসুবিধাটা কি? কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে, যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবে। আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে। কিন্তু এই 53 বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায়। 53 বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই। এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয়, জনগণ অভ্যস্ত। আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির ঊর্ধ্বে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না। জনগণ অভ্যস্ত নয়, জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নাই। জনগণ এটা বুঝে, জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে। এটা চাপের কথা নয়, এটা প্রেসারের কথা নয়, এটা বাধ্য করার কথা নয়। আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে। কারণ আমাদের 53 বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই, মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না? আমার অসুবিধাটা কোথায়? পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, মিলানোর দরকার নেই। আমরা অগ্রপথিক হব, আমরা মডেল হব, আমরা ভালো কিছু করে দেশ শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো। সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে 2024 এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে? যেই রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই, এমন পাটাতন তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে, যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবে। এই দেশ পরিবর্তনে আপনারা সবচেয়ে বড় বাধা জনগণের কাছে। এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না। টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি, আমার পাশে বসে সহ আলোচক দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে, তার কোনো অনুতপ্ত নাই, কোনো অনুশোচনা নাই, কোনো প্রতিক্রিয়া নাই। তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল, আমাদের বড় সমস্যা, আমাদের বড় কোনাকুনি, আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে। অথচ যে যত বড় দল, যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছেন। আজকে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড়। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না। এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না। সেটার জন্য 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে? আপনি কেন হাত দিলেন?
আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবার মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চায়। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা। আপনি এই কথা বলার কথা। ইয়েস, যেই কথা ঘোষণা হয়েছে আমরাও এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন নাই। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। এটা তো আমাদের বুঝতে হবে। আপনি ভালো কিছু করতে যান, তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না? করবে না? করবে। আপনাকে ভালো কিছু করতে দিবে না। এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন, আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই, আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের 53 বছরের সমস্ত বস্তা পচা মানবরচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব। সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারণ আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল, আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায় পাওয়া যায়? জাস্টিস কে দিতে পারে? পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন, সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায়, এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনার জানার দায়িত্ব ছিল। আপনি এটা করেন না, কিন্তু এটা বিরোধিতা করেন কি করে? আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই। আকিমুদ্দিন, আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে সালাত আদায় করি, ওই আল্লাহ নির্দেশিত আকিমুদ্দিন। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করো, আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না। তোমার খাদ্যের বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে? আমাদের জননেতা আজকের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না। 20 নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না। আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ তাআলা 2024-এর জুলাই আগস্টের 10টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে, কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন। বন্ধুগণ, 20 নম্বর ওয়ার্ড শুধু নয়, আমরা গোটা ঢাকার 75টি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের এই সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা এটাকে উপস্থাপন করব। আমরা চাই আমাদের এখানকার 7টা আসন, এই 7টা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদেরকে ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনগণের কাছে যাচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছেন। কারণ 53 বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই। ভাই, নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায়? তো নতুন যদি নতুনকে আহ্বান জানায়, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই। এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছে শুধু নতুন আছে। আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি। আপনারা আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন 17 বছর, আমাদের অফিস বন্ধ ছিল, আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন। আমাদেরকে পুলিশ আমাদের পিছনে, গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল, আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন। সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি,
যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয়, এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই। এবার 20 নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই। আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না। আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না। থানা, ওসি, ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এই পল্টনের থানাগুলো, এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন, জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি। আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী। আসেন, শুধু আসেন না, আপনার ওই ঘর, আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজেরা গিয়ে ওখানে কাজ করেছি। সেই লোকেরা এখানে বসা আছে। কোন কোন থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি, কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি। এটা আমরা ওই থানাকে দেই নাই, এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে। কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি। সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত, আমরা আমাদের এই প্রিয় ঢাকা, আমরা আমাদের এই 20 নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই, সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ? আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ? জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী, সমৃদ্ধ, আধুনিক, উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয়, আহসান হাবিব তার নিজের মতের আলোকে নয়, আব্দুর রব তার নিজের মতের আলোকে নয়, অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয়, শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয়, আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন, আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যাত্রাবাড়িতে একটা বাড়িতে গেলাম, সেই মা 10 মাসের ছেলেকে নিয়ে ওই জানলায় দাঁড়াইছিলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই মা মারা গেল, শহীদ হয়ে গেল। কত বড় নৃশংস সেই ঘটনা! সেই বাসার ভিতরে মাথায় গুলিবিদ্ধ হয়ে মা মারা গেল, ছেলেটা জানতেও পারল না যে তার মা কিভাবে মারা গেল, এবং ওই শিশু বড় হয়ে আর কোনোদিন মা ডাক দিতে পারবে না। আমাদের আমিরে জামাত ওই শিশুকে কোলে নিয়ে চুমু খেয়ে তিনি বলেছেন, এই শিশু হলো জামাতের শিশু, এর সকল দায় দায়িত্ব আমাদের, তার বড় হওয়া, চিকিৎসা, লেখাপড়া, তার ভরণ পোষণ সব বাংলাদেশ জামাত ইসলাম করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন যে এই মাগুরাতে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করেছিল। তো সেইটা তার বাবা থানায় মামলা করেছিল, মামলা করে ফিরে আসতে ওই সন্ত্রাসীরা তার বাবাকে হত্যা করেছে। জানেন ঘটনাটা? আমাদের আমিরে জামাত সেই বাড়িতে গিয়েছেন, হিন্দু বাড়ি। সেখানে যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করেছেন যে আপনাদের আর কে আছে? বলছে যে আমাদের আর কেউ নেই। ওই যিনি মারা গেলেন ওই ব্যক্তির স্ত্রী বলতেছেন যে আমার এই বৃদ্ধ শাশুড়ি আছে, আর আমার এই নাবালক 2টা বাচ্চা আছে, আর আমি আছি, আমার আর কেউ নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আপনাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী আছে, সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে, কোনো ভয় নাই, চিন্তা নাই। এই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে অসংখ্য পরিবারে আমাদের জামাতের নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন এবং পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। আমরা বলতে চাই, একটা সংগঠন যদি এইভাবে এক একটা পরিবারের দায়িত্ব নিতে পারে, তাহলে একটা রাষ্ট্র কেন সকল শহীদদের দায়িত্ব নিতে পারবে না? আমাদের দাবি হলো আহত এবং শহীদ পরিবারের অবশ্যই পুনর্বাসন করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা এখানেও বক্তাদের কাছ থেকে শুনেছেন পিআর পদ্ধতির নির্বাচনের আমরা দাবি করেছি। এখানে
ভোটের কোনো মূল্যায়ন নাই। যিনি বেশি ভোট পাবেন শুধু তারই মূল্যায়ন, কিন্তু এই এত পার্সেন্ট জনগণ, লক্ষ লক্ষ জনগণ ভোট দেয়, সেই ভোটের কোনো মূল্যায়ন দেওয়া হয় না। এই জন্য পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই পিআর পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা রয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই নির্বাচন পদ্ধতি আমরা দাবি করছি এবং অধিকাংশ দল সেটাকে সমর্থন করছেন, এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষও সেটাকে সমর্থন করবে। আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের সুষ্ঠু যেন প্রয়োগ হয়, ব্যবহার হয়, সেটা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের যে একটা বড় সাপোর্ট আসে, বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে, সেটা হলো বিদেশি রেমিটেন্স। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ হয়ে গেছিল, তখন কি অবস্থা হয়েছিল? সেই বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে, জীবিত রাখে, সেই প্রবাসীদের ভোটের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। এটা খুবই লজ্জাজনক ঘটনা, কি বলেন? যারা আমাদের বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখেন, আমাদেরকে সচল রাখেন, তাদের কোনো ভোটের ব্যবস্থা আমরা করতে পারবো না, এটা তো হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দাবি, এটা জনগণের দাবি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাবি যে প্রবাসীরা যেন ভোট দিতে পারে। সেইটা সব দেশে পারে, আমরা দেশে পারবে না কেন? অবশ্যই পারতে হবে। আমরা দাবি করেছি জনগণের পক্ষ থেকে যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 7 দফা দাবির সর্বশেষ দাবি হচ্ছে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমান অধিকার ব্যবস্থা করতে হবে। কি বলেন? আপনারা আশ্চর্য হবেন, এই আমাদের এই আসনের মধ্যে যে কয়েকটা কলেজ আছে, এখানে গভর্নিং বডির সভাপতি করা হয়েছে, এগুলো সব একটা বিশেষ দলের যারা সাপোর্টে যারা আমলা ছিলেন তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের এখানে একটা কলেজে আমরা আমাদের নাম দিয়েছি, ওনারা দিবেন না, অথচ সেই কলেজের মাটি দোসররা আওয়ামী লীগ কি করছিল? নিলাম করে নিয়ে গেছিল। আমরা আগস্টের আগে এটা জানতে পেরে মামলায় আমরা কাগজপাতি উদ্ধার করি এবং আল্লাহর মেহেরবানিতে আগস্টের পরে সেই নিলাম আমরা বন্ধ করে দিয়েছি। নিজেরা টাকা পয়সা খরচ করে সেখানে আমরা কলেজটাকে কলেজের নামে রাখছি, অথচ সেই কলেজে ওনারা ওনাদের মন মতো একজনকে দায়িত্ব দিয়ে দিলেন। আমরা বলেছি, মাননীয় বিভাগীয় কমিশনার, আপনি সব কলেজে এরকম আত্মীয়করণ করেছেন, দলীয়করণ করেছেন। আমাদের এই কলেজ মাটি আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা ফিরিয়ে এনেছি। এই কলেজ হলো জামাতের, এখানে আপনি অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন না। আপনি মাটি ছিল না, সেই মাটির ব্যবস্থা করেছি, আপনি সেখানে সভাপতি আরেকজনকে করবেন? কত বড় ক্ষমতা আপনার! প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটি জায়গায় তারা এরকম খোঁটা করার ব্যবস্থা করতেছে। আমরা বলবো যে এইভাবে আর পেশি শক্তি দিয়ে আপনারা ইঞ্জিনিয়ারিং করার মতো ইলেকশন করলে, এখন দেখতে পাচ্ছেন না হাবিবুল আউয়াল, কি বলেন, এরপরে নুরুল হুদার কি অবস্থা হয়েছে? প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলোকে সামনে রাখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো সবার জন্য সমান অধিকার দিতে হবে। জনগণ যার ভোট যাকে ইচ্ছা তাকে দিবে, সেই ধরনের পরিবেশ, সেই ধরনের সভা সমাবেশ সহ সকল অধিকার যেন সমানভাবে ভোগ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। না হলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের অতীতে 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর, যাদের সেই মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি কিছু ছিল না। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কোনো দুর্নীতি, 2 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। আগামী দিনে এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, বাংলাদেশ 1 বছরের মধ্যে একদম এমন অর্থনীতির উপর দাঁড়াবে
যে এই অর্থনীতিকে চ্যালেঞ্জ করার কোনো শক্তি থাকবে না ইনশাআল্লাহ। আর সেই দুর্নীতি বন্ধ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে দেখেন, আমি এই তো হজ করে আসলাম কয়েকদিন আগে, যেখানে এই 1 মাসের জন্য লক্ষ লক্ষ লোক আসলেন, প্রায় 30-40 লক্ষ লোক এক্সট্রা আসলেন, কিন্তু ওখানে তো জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরঞ্চ কমে গেছে। আর আমাদের দেশে কি হয়, বাংলাদেশে খালি দ্রব্যমূল্য বাড়তেই থাকে। কি কারণে? এই চাঁদাবাজির কারণে। পথে পথে চাঁদা দিতে হয়, যে কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের দোয়ায় ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ থেকে এবং এই অঞ্চল থেকে চাঁদাবাজ বিদায় নিতে বাধ্য হবে। হয় চাঁদাবাজরা থাকবে, আর না হলে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে। এই দুই দল একসাথে থাকতে পারে না। এই অঞ্চলকে, ঢাকা 8 আসনকে আমরা চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। এখানে কোনো চাঁদাবাজির ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে যত সরকারি অফিস আদালত আছে, কোন অফিস আদালতে ঘুষ এবং দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে কোনো মাদকের সয়লাভ আমরা আর বরদাস্ত করব না। এখানে যুবকদের হাতে কাজ দেওয়া হবে, যুব সেন্টার করা হবে, যুবকদের উপযোগী কাজ দেওয়া হবে, যে কারণে তারা কাজের মধ্যে থাকবে, তারা ওই সকল মাদক নিয়ে চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি সব শেষে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে একটা কথা আছে, যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কি করবে? নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামে কোনো বৈষম্য কোনোদিন ছিল না এবং আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ছিলেন আরবের সবচাইতে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। কি বলেন? আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষিকা, যার আন্ডারে লক্ষ লক্ষ সাহাবীরা শিক্ষা গ্রহণ করেছেন। কি করেন নাই? প্রিয় ভাই এবং বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে অনেক অফিসার নিয়োগ দেওয়া ছিল বাজার মনিটরিং করার জন্য, মহিলা অফিসার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব ইসলামে কোনো বৈষম্য নাই। ইসলাম মানে সবার অধিকার ফিরে দেওয়া হবে, যার যার যোগ্যতা অনুযায়ী তিনি কাজ করবেন। এখানে ধর্ম, বর্ণ, এখানে কোনো বাছ বিচার করা হবে না। এখানে সবাইকে সমান অধিকার দেওয়া হবে। এখানে কোনো সংখ্যালঘু থাকবে না। এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমি আমাদের ভাই বোনদেরকে বলবো যে নারীদের ব্যাপারে যে অপপ্রচার চালানো হচ্ছে, এইটা আপনারা কি করবেন? দূর করে দিবেন। ইসলামে কোনো বৈষম্য নাই। ইসলাম নারীদেরকে আরো সম্মান দেয়, ইসলাম সবাইকে মর্যাদা দেয়। অতএব আমরা যেন মানুষের এই কথায় কান না দিয়ে আমরা মা বোনদেরকে বলবো, আপনারা যে ছাত্রদের যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, কেমন? এই জাস্টিস মুখে মুখে হবে না। এই জাস্টিস তখনই হতে পারে যখন আল কোরআনের আলোকে আমরা ন্যায় এবং ইনসাফের কথা বলবো, তখনই শুধুমাত্র জাস্টিস কায়েম হবে। ছাত্রদের যে স্লোগান, সেই স্লোগানকে, তাদের সেই রক্তকে সম্মান করতে হলে আমাদেরকে অবশ্যই আল কোরআনের আলোকে, আল হাদিসের আলোকে ইনসাফ এবং ন্যায় নীতি কায়েম করতে হবে, একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলেই এখানে সবার কাছে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে পারবো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে যেন আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা গণসংযোগ করার মাধ্যমে প্রত্যেকটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি যে আগামী দিনে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ। এবং সেখানে সবার হাতে কাজ থাকবে, সবাই এখানে সুখে সমৃদ্ধিতে বসবাস করবে। সেই ধরনের বাংলাদেশ গড়ার জন্য
প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ভোটারদেরকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা যেন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। আমাদের উদ্দেশ্যে অত্যন্ত